আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতে স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রেজিস্টার্ড ব্রেস্ট ক্যান্সার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী এই সংগঠনকে, যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে, যে আমি কিছু বলার সুযোগ পাবো দর্শকদের উদ্দেশ্যে। সেজন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও আবারও ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ব্রেস্ট ক্যান্সার সার্জারির ক্ষেত্রে এখন সবচেয়ে আলোচিত বিষয় কোনটি? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ব্রেস্ট ক্যান্সার মানে আগে আমাদের মতো ধারণা ছিল, আপামর জনসাধারণের মধ্যে ধারণা ছিল যে পুরো ব্রেস্টটাই কেটে ফেলে দিতে হবে। কিন্তু দেখেন, আমরা এই ধারণা থেকে এখন সরে এসেছি। এখন ব্রেস্ট ক্যান্সার মানেই আপনাকে ব্রেস্ট ফেলে দিতে হবে না, আপনি ব্রেস্ট কনজার্ভ করে, অর্থাৎ ব্রেস্টটাকে রেখেও যে আপনি ব্রেস্ট ক্যান্সার সার্জারি চিকিৎসা নিতে পারেন। এটা এখন সবচেয়ে আলোচিত বিষয়। আমাদের দেশে কেন অনেক নারী ব্রেস্ট স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা করতে ভয় পান? এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমাদের সামাজিক প্রেক্ষাপট এটার সাথে দায়ী, ধর্মীয় বিষয়টা দায়ী। আর আমাদের দেখেন যে সামাজিক যে ব্যবস্থা, এখানে দেখেন মেয়েরা ধর্মীয় কারণে, সামাজিক কারণে নিজেকে লুকিয়ে রাখতে চায়। তার একটা ব্যক্তিগত সমস্যার কথা বা এমন একটা ইস্যু আসলেই সে এটা গোপন করে রাখে দিনের পর দিন, মাসের পর মাস। এবং মেয়েরা অভ্যস্ত নয় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আমার মনে হয় এটাই প্রধান কারণ যে মেয়েরা এই বিষয়গুলো খোলাখুলি কথা বলতে ভয় পায় বা বলে না। ব্রেস্ট ক্যান্সার সার্জারি কিভাবে একজন রোগীর জীবনযাত্রার মান বদলে দিতে পারে? অবশ্যই বদলাতে পারে। ব্রেস্ট ক্যান্সারের অনলি অপশন অফ 100% কিউর অফ অপশন অফ সার্জারি। আপনি যদি ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজ, যদি আমি TNM স্টেজিং বলি, স্টেজ 1 এবং 2 যদি হয়, যদি আমরা সঠিক সময়ে অপারেশনটা করতে পারি, তাহলে দেখেন যদি সেটা লোকালাইজ ডিজিজ হয় 99% এটা কিউরেবল রেট। যদি সেটা লোকো রিজনাল হয়, তার মানে ব্রেস্ট ক্যান্সার এবং তার সেম সাইডের যে এক্সিলা, যেটা বগল বলি বাংলায়, তখন কিউরেবল রেট হয়ে যায় 89%। আর যদি এটা ছড়িয়ে পড়ে তাহলে মাত্র 30%। তাহলে দেখেন, যদি আমরা আর্লি স্টেজে ধরতে পারি, আমাদের একটা মা, আমাদের একটা খালা, আমাদের একটা বোন 99% সম্ভাবনা থাকে সম্পূর্ণ সুস্থ করার। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্সারকে সময় মতো ধরতে না পারার পেছনে সমাজ সংস্কৃতির কি ভূমিকা আছে? অনেক বড় একটা রোল আছে। বিশেষ করে আমাদের দেশের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মারা, খালারা, বোনেরা দেখেন, এই তাদের যে ব্রেস্ট, এটার প্রাইভেট পার্ট আমরা জানি। এবং দেখা যায় যে ধর্মীয় কারণে, তারপরে পারিবারিক একটা বাধা থাকে, সামাজিকভাবে একটা বাধা থাকে। এই কালচারটা এইভাবেই গড়ে উঠেছে যে সেটা লুকিয়ে রাখবে, অথবা সে বলতে একটু হেজিটেট ফিল করে, মাকেও বলতে মাঝে মধ্যে তার দেরি করে ফেলে। এবং দেখেন, এই সামাজিক ব্যারিয়ারগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে, এই যে আমি ক্যান্সার হসপিটালে আছি, এটা সরকারি হসপিটাল, জানেন এখানে যে রোগীগুলো আমাদের কাছে আসে বেশিরভাগই কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। দেখা যায় বেশিরভাগই আসে স্টেজ 3-4। তখন আমাদের খুব কিছু একটা করার থাকে না। এই জন্য এই সামাজিক ব্যারিয়ারগুলো আমার মনে হয় দূর করা উচিত। তাহলে কিন্তু আমাদের দেশে আমরা এই রোগীগুলোকে আর্লি স্টেজেই ডিটেক্ট করতে পারবো। এবং আগেও বলেছি, আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারলে কিন্তু 99% সম্ভাবনা থাকে 100% জীবনে ফেরার সম্ভাবনাটা 100% হয়ে যাবে। আচ্ছা, সব ব্রেস্ট টিউমার বা ক্যান্সার কি সব সার্জারির উপযুক্ত? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ব্রেস্ট ক্যান্সার কিন্তু সবসময় সার্জারি করা যায় না। যেমন ধরেন, যদি একটা ক্যান্সার লেট স্টেজে আছে, স্টেজ 3-4, তখন এখানে সার্জারি খুব একটা রোল নেই। আমাদের সার্জারির উদ্দেশ্য হলো তাকে 100% কিওর করা। ক্যান্সার আপনি সব নিয়ে আসবেন, আর জিরো মার্জিন, অর্থাৎ ক্যান্সার রেখে আসবেন না। যখন ক্যান্সার ছড়িয়ে পড়বে, আপনি চাইলেও
আপনি কিন্তু সার্জারি করে পুরোটা রিমুভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে সার্জারি ছাড়া অন্য যে অপশনগুলো আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, তখন ওই অপশনগুলো আসবে যদি অ্যাডভান্স স্টেজ নিয়ে আপনার কাছে আসে তখন। কিন্তু আর্লি স্টেজ যদি আসে তাহলে সার্জারি ইজ দ্য অনলি অপশন ফর কমপ্লিট কিউর অফ ব্রেস্ট ক্যান্সার। জি, সার্জারির মাধ্যমে কতটা টিস্যু সরাতে হয় এটা কিভাবে নির্ধারণ করতে হয়? থ্যাংক ইউ আপনাকে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি এই প্রশ্নটা দর্শকদের মধ্যে আছে। সেটা হলো, যদি আপনি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করেন, আপনার এম থাকবে আপনি কত বেশি ব্রেস্ট টিস্যু রেখে আসতে পারেন। নর্মাল ব্রেস্ট টিস্যুকে আপনি সেভ করতে চাইবেন, সেক্ষেত্রে 1 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন করে আপনাকে ক্যান্সারটা নিয়ে আসতে হবে। আর যদি আপনি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি করেন, অর্থাৎ যদি আপনি পুরো স্তন ফেলে দেন, আপনার টার্গেট থাকবে আপনি কোনো ব্রেস্ট টিস্যু রেখে আসবেন না। অর্থাৎ ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলে আপনি চাইবেন ব্রেস্ট টিস্যু প্রিজার্ভ করতে, আর মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি মানে সম্পূর্ণ স্তন ফেলে দিলে আপনি চাইবেন কোনো ব্রেস্ট টিস্যু আপনি রেখে আসবেন না। অর্থাৎ এম থাকবে 2 রকম, একটাতে প্রিজার্ভ করতে চাইবেন আর একটাতে কোনো টিস্যু রেখে আসতে চাইবেন। এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের সার্জারি করবেন আর কোন স্টেজে রোগী আপনার কাছে এসছে তার উপর। জি, সার্জারি ছাড়া বিকল্প চিকিৎসা পদ্ধতি? আসলে বিকল্প পদ্ধতি ওইটাই আমরা একটু আগে আলোচনা করেছি। লেট স্টেজ হলে আর সার্জারি খুব একটা রোল থাকে না, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি বলতে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এটি আপনাকে করতে হবে। এগুলোই সার্জারি বিকল্প পদ্ধতি লেট স্টেজের জন্য। মানে আমরা যেটাকে বলছি যে 4th স্টেজ। জি, 4th স্টেজ, 3rd স্টেজ, ছড়িয়ে পড়েছে, ইনঅপারেবল কেস, তখন আপনাকে বিকল্প অপশন কেমোথেরাপি, রেডিওথেরাপি প্রেসক্রাইব করতে হবে। জি, অপারেশনের পর রোগীরা শারীরিকভাবে দ্রুত সুস্থ হতে কিভাবে প্রস্তুতি নিতে পারেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সার্জারি মানেই শেষ না, ক্যান্সারের অনেকগুলো স্টেজ আছে। সার্জারির পরে পেশেন্টকে নিউট্রিশনের দিকে খেয়াল করতে হবে, এবং তাকে আমরা কিছু, আপনি হয়তো শুনে থাকবেন যে সার্জারি করার পরেও পেশেন্টের পরবর্তী স্টেপগুলো, যেমন কেমোথেরাপির সময় ইমিউনিটি কমে যেতে পারে, বোন ম্যারো সাপ্রেশন হয়, সেজন্য তাকে ওই ধরনের একটা রেগুলার ফুড ডায়েট করে নিতে হবে, সে কি ধরনের খাবার টাবার খাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলো আপ। সার্জারি করে বাড়ি চলে গেল আর আমাদের সাথে যোগাযোগ রাখে না, যেটা আমাদের হসপিটালে আমরা প্রায় পাই, যার মনে করেছে যে নিম্ন মধ্যবিত্ত, পড়াশোনা না, ইলিটারেটেড যে গ্রুপটা আছে, তারা মনে করে যে সার্জারি মানে এই রোগটা আমরা ফেলে দিয়ে আসছি। আসলে ব্যাপারটা তা নয়। আপনাকে রেগুলার ফলো আপে আসতে হবে, স্ক্রিনিং টুলেরা আসতে হবে, এবং এই ডিজিজটা যে পরবর্তীতে শরীর আবার ফিরে আসছে না, সেই ব্যাপারেও আপনাকে একটা রেগুলার ফলো আপে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা রেগুলার একটা চেইন অফ রুটিন ওয়ার্কের মধ্যে থাকতে হবে। জি, সার্জারির সময় সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি কেন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সার এটা ব্রেস্টের একটা ডিজিজ, কিন্তু দেখেন এই ব্রেস্ট থেকে রোগটা চলে যায় বগলে। রাইট সাইডে ক্যান্সার হয়েছে, রাইট বগলে চলে গেল। লেফট ব্রেস্টে ক্যান্সার হয়েছে, লেফট বগলে চলে গেল। সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসিটা মেইনলি বগলের একটা চিকিৎসা। আগে কিছুদিন আগেও যখন আপনি যে টেকনিকটা বললেন সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, এটা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় ছিল না। ডাক্তাররা হয়তো জানতো, কিন্তু পেশেন্টের মধ্যে অ্যাওয়ারনেস ছিল না। এখন এই কোশ্চেনটা রোগী আমাদেরকে করছে যে স্যার আমরা তো শুনেছি যে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, ওটা আমাকে করে দেন। তখন এটা আসলে আপনি এক্সিলাটাকে বাঁচানোর জন্য, এক্সিলাতে যদি আপনি সার্জারি করেন, যেটা আমরা এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন বলি, সেটা করলে কিন্তু পেশেন্টের লিম্ফ এডিমা হয়। এই যে পাশে এক্সিলাতে সার্জারি করা হয়, পুরো হাতটাই পরবর্তীতে স্বাভাবিক থাকে না, অনেক ধরনের সমস্যা হয়। এইটা থেকে রোগীকে সেভ করার জন্যই সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি আসছে। আমি সোজা বাংলা কথায় 2টা কথা বলি, যে আপনি যেখানে যে ব্রেস্টে ক্যান্সার হয়েছে ওখানে আপনি একটা ডাই ব্যবহার করবেন, সেটা মিথেনিল ব্লু হতে পারে, ফ্লুরোসেন্ট ডাই হতে পারে, আইসোটোপ রেড স্ক্যান হতে পারে। ওই টিউমারের মধ্যে দেওয়ার পরে ওইখান থেকে ওই ডাইটা বা রংটা চলে যাবে তার ওই পাশের বগলে, এবং সেন্টিনিয়াল মানে হলো পাহারাদার, গার্ড, এবং প্রথম লিম্ফ নোড, ক্যান্সারটা প্রথম যে লিম্ফ নোডে যায় সেটাকে সেন্টিনিয়াল লিম্ফ নোড বলা হয়। দেখা যায় যে আপনি এই ডাই দেওয়ার ফলে 3টা জায়গায় এই রংটা পাওয়া গেল, ডাইটা পাওয়া গেল। আপনি ওই 3টা স্পেসিফিক লিম্ফ নোড ওখান থেকে কালেক্ট করবেন। যদি দেখেন 3টার মধ্যে 3টাই পজিটিভ আসছে, তখন আপনাকে কিন্তু এক্সিলারি ডিসেকশনে যেতে হবে। কিন্তু দেখেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, মোর দ্যান 40% কেসে দেখা যায় এই 3টার মধ্যে যায় না, মাত্র 2টাতে যায়। যদি 2টাতে যায় তাহলে আপনার ওই পাশে সার্জারি করার কোনো প্রয়োজন নেই। এই দেখেন সেন্টিনিয়াল লিম্ফ নোড বায়োপসির মাধ্যমে আপনি তার এক্সিলার এত বড় একটা ডিস্ট্রাকটিভ
মেটিকুলাস সার্জারি থেকে তাকে সেভ করতে পারছেন। এই জন্যই সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে দেখেন তার লিম্ফ এডিমা একটা কোশ্চেন আসবে পরে রোগীদের ক্ষেত্রে, সেটা থেকে রোগী আপনি সেভ করতে পারছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারে কি এখন কম ইনভেসিভ সার্জারি সম্ভব হচ্ছে? হ্যাঁ, খুবই সম্ভব হয়েছে। এখানে আমরা লেস ইনভেসিভ বা আরেকটা আমাদের ভাষা মিনিমাল ইনভেসিভ বলি, যে যত টিস্যু হ্যান্ডেলিং কম করা যায়। যেমন ধরেন আপনি একটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করবেন, আপনি এখানে একটা ওয়্যার গাইডেড একটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলেন, ইমেজ গাইডেড, যে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে এতটুকু টিস্যুর মধ্যে সমস্যা, আপনি ওইটুকু টিস্যুই ফেলছেন। অর্থাৎ সার্জারি করার আগে একবার আল্ট্রাসাউন্ড করছেন, আবার পরে একবার করছেন। ওই আল্ট্রাসাউন্ড আপনাকে গাইড করলো যে আপনাকে এইটুকু টিস্যু ফেললেই হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু লেস ইনভেসিভ, মিনিমাল ইনভেসিভ, অর্থাৎ বেশিরভাগ স্বাভাবিক টিস্যু ব্রেস্টে রেখে আপনি সার্জারি করছেন। সেজন্যই এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মিনিমাল ইনভেসিভের খুব একটা রোল আছে এবং আমাদের দেশে এটা মোটামুটি পপুলার। সার্জারির পর হাত ফুলে যাওয়া বা লিম্ফেডিমা কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায়? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের হসপিটালে মায়েরা প্রায় আসে, দেখা যায় যে এক্সিলাতে সার্জারি করার পরে হাতটা অনেক বেশি ফুলে যায়, ওই হাতের সেন্সেশন কমে যায়, আঙ্গুলের ফাইন ওয়ার্কগুলো সে করতে পারে না, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় এতটাই ফুলে যায় মাথার চুল আঁচড়াতে পারে না, মাথায় ক্লিপ করতে পারে না। এটা কারণটা হলো যখন আপনি এক্সিলাতে কোনো সার্জারি করবেন অনেক লিম্ফ্যাটিক চ্যানেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। আমরা ক্যান্সার ফ্রি করার জন্য এই কাজটা করি। দেখা যায় যে লিম্ফ ভেসেল ডিস্ট্রাকশন হয়ে গেল, তাহলে হাত থেকে লিম্ফ কিভাবে উপরে আসবে, যেখানে আপনার চ্যানেলগুলো আপনি ডিস্ট্রাকশন করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে দেখেন মা, অপারেশনের পর হাত উঁচু করে রাখবেন, প্রপার লিম্ফ্যাটিক ড্রেনেজ হয়। তারপর মাদেরকে আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই, যে আপনি মাথা আশ্চানোর মতো করে হাত পিছিয়ে নেন, সামনে নেন, হাত উঁচু করে রাখেন। ফিজিওথেরাপি, রাইট, এক্সেলেন্ট, ফিজিওথেরাপির মতো। এবং আমরা লং স্ট্রকিং দিই, যে বড় বড় হাত মোজাগুলো পরিয়ে রাখি, দেখা যায় এইসব ক্ষেত্রে চ্যানেলগুলো সচল থাকে, পরবর্তীতে লিম্ফেডিমাটা কমে যায়। ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ধরনের ক্যান্সার পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি এটা কত করে ইফেক্টিভ? খুবই ইফেক্টিভ, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের জন্য খুবই এফেক্টিভ এবং লোয়ার লিম্বের সার্জারির জন্য ইফেক্টিভ। অর্থাৎ যদি আপনি ফিজিওথেরাপিটা ভালোভাবে রোগীকে শিখিয়ে দেওয়া যায়, রোগীর সাথে প্র্যাকটিস করে, তাহলে দেখেন লিম্ফ চ্যানেলগুলো ব্লক হবে না, এই লিম্ফগুলো আস্তে আস্তে কিন্তু উপরে চলে যাবে। এবং দেখেন এই যে হাতের যে লিম্ফেডিমা হয়, আমি একটু আগে বললাম যে হাতগুলো এমন হয়ে যায় ফাইন ওয়ার্ক করতে পারে না, স্বাভাবিক কাজ করতে পারে না, রোগীরা কমপ্লেন করে যে স্যার এখন তো আমার ওইটা চাইতে এইটা বড় প্রবলেম। তো এইটার জন্য কিন্তু ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ এবং আফটার সার্জারি এবং সেটা অনেকদিন কন্টিনিউ করতে হয়, 3 মাস 6 মাস কন্টিনিউ করলে তখন ওই পাশের হাতটা স্বাভাবিক ফাংশনটা ঠিক থাকে। এটা খুবই ভাইটাল একটা বিষয়। রোগীরা অপারেশনের পর সৌন্দর্য আত্মবিশ্বাস ফিরে পেতে কোন চিকিৎসা বা সাপোর্ট পান? হ্যাঁ, এটা সার্জনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে এখানে। যে দেখা যায় যে যদি একটা মেয়ের পুরো স্তনটা কেটে ফেলা হয়, তার ওই পাশটা কিন্তু অন্য পাশের মতো থাকে না, ফ্ল্যাট হয়ে যায়। এবং দেখা যায় তার মনের মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে। সে যদি আনম্যারিড মেয়ে হয়, পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সে লজ্জাবোধ করে। আর যদি সে ম্যারিড হয়, হাজবেন্ড যতই আপন হোক, কিছুটা হলেও তার মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে। সেজন্য আমাদের সার্জনদের একটা অপশন আছে, আমরা ব্রেস্ট এক্সপ্যান্ডার ব্যবহার করি এবং ওখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাপ দেওয়া যায়, যেমন ল্যাটিসিমাস ডরসি ফ্ল্যাপ, পিছন থেকে মাংস এনে ওখানে ব্রেস্টের মতো করে বানিয়ে দেওয়া যায়। ট্রাম ফ্ল্যাপ আছে, পেট থেকে মাংস এনে ব্রেস্টের মতো করে বানিয়ে দেওয়া যায়। এটাও যদি সম্ভব না হয়, আমাদের কাছে ব্রেস্ট এক্সপ্যান্ড আছে, ব্রেস্ট ইমপ্ল্যান্ট আছে, সিলিকন ইমপ্ল্যান্ট, ওই চামড়ার নিচে আমরা দিয়ে দিই এবং আপাত দৃষ্টিতে মনে হয় যে না, তার ব্রেস্টটা ব্রেস্ট রিকনস্ট্রাকশন, যেটা ব্রেস্ট রিকনস্ট্রাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে মানসিক যে চাপটা থাকে ওই জিনিসটা থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়। রোগী যদি আর্থিকভাবে সলভেন্ট হয়, আমরা এই প্রপোজালটা দেই, অফারটা দেই, এটা ঠিক করা সম্ভব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং কতটা প্রাণ বাঁচাতে পারে? অনেক অনেক সংখ্যায় প্রাণ বাঁচাতে পারে। এই যে যদি কেউ নিয়মিত স্ক্রিনিং করে, যেটা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, দেখেন প্রতিবার মেনস্ট্রুয়াল সাইকেলের আগে ওই বোন, ওই মা যদি তার নিজের ব্রেস্টটাকে ভালো করে পালপেট করে, এবং দেখেন ব্রেস্ট ক্যান্সার কিন্তু ইজিলি পেনলেস হয়, এই পেনলেস হওয়ার কারণে ডিটেকশন দেরিতে হয়। কিন্তু যদি সচেতন থাকেন, ব্রেস্টের যে কোয়াড্রেন্ট গুলো আছে, আপার উপরের দিকে, আপার আউটার বলি আমরা, তারপর আপার ইনার বলি ভিতরের দিকে, লোয়ার ইনার, লোয়ার আউটার এবং সেন্ট্রাল, এই 5টা কোয়াড্রেন্ট উনি যদি সুন্দরভাবে পালপেট করে, পেইন না হলে উনি বুঝতে পারবেন এখানে অস্বাভাবিক ভাবে একটা চাকার মতো মনে হচ্ছে, বা এই জায়গার গঠনটা অন্য জায়গার মতো নয়, অ্যাবনর্মালিটি আসছে, তাহলে কিন্তু উনি অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। এবং স্ক্রিনিং যেটা আপনি বললেন, যে যদি কোনো পরিবারে ব্রেস্ট ক্যান্সারের
থাকে, ইতিহাস থাকে যে মায়ের, খালার, ফুপুর যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যে বয়সে রোগটা ধরা পড়েছে, যেমন খালার ধরা পড়েছে 35 বছর বয়সে, উনি 30 বছর বয়স থেকেই অর্থাৎ 5 বছর আগেই তিনি শুরু করবেন। রাইট, স্ক্রিনিং এর মধ্যে কি কি আছে, ব্লাডের কিছু পরীক্ষা আছে, কিছু ইমেজিং আছে, আল্ট্রাসোনোগ্রাম করতে পারে, মেমোগ্রাফি করতে পারে। এগুলোর উদ্দেশ্য একটাই, ডিটেকশন অফ আর্লি স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সার। সো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা আপনি বললেন এবং আর্লি স্ক্রিনিং এর খুবই গুরুত্বপূর্ণ রোল আছে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা। ব্যস্ত জীবনী নারীরা কিভাবে নিজের জন্য ব্রেস্ট হেলথ চেকআপের সময় বের করতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের বাংলাদেশের আমরা জানি যে আমাদের গ্রামে অসংখ্য আমাদের মানুষজন বা আমাদের জনসংখ্যার একটা অনেক বড় অংশ হলো গ্রাম, সেখানে সেই সমস্ত নারীরা কিভাবে এই সমন্বয়টা করতে পারে? জি, এটা খুব সচেতনতার বিষয়। আমাদের মা বোনদেরকে সচেতন করতে হবে যে বাংলাদেশে যে হারে ব্রেস্ট ক্যান্সার বেড়েই চলেছে, প্রচুর সংখ্যায় বাড়ছে। আগে তো এত রোগী আমাদের কাছে আসতো না, এখন আসছে। শত কর্মব্যস্ততার মাঝেও আমি যেটা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, প্রতিবার মিনস্ট্রুয়াল সাইকেলের আগে নিজের ব্রেস্টটা নিজেকেই চেক করে এক্সামিন করতে হবে। এই সচেতনতা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে গ্রামে, শহরে, সব জায়গায়। যদি প্রান্তিক পর্যায়ে যদি আমরা পরিবারের মধ্যে এই ইনফরমেশনটা দিতে পারি যে ব্রেস্ট ক্যান্সারের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্লি ডিটেকশন। কারণ আর্লি ডিটেকশন হলে কিন্তু আমরা পেশেন্টকে 100% কিউর করতে পারবো। সেই জন্য এই জিনিসটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। এটা কিন্তু একটা অনেক বড় গুরুত্বপূর্ণ তথ্য যে আমরা যদি আর্লি ডিটেকশনের জায়গাটায় যদি মনোনিবেশ করতে পারি এবং সচেতনতার জায়গায় যদি আমরা মানে প্রপারলি যদি এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের অনেক জীবন সেভ করতে হবে। এবং আপনি একটা ভালো কথা বলেছেন। এবং দেখেন আর্লি ডিটেকশন যখন হবে তখন জীবন তো সেভ হবে এবং অ্যাওয়ারনেস হবে। তখন তারা জানতে পারবে যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার পিছনে। তার মধ্যে যেমন আমরা জানি স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর, অ্যালকোহল ইনটেক একটা রিস্ক ফ্যাক্টর, দেরিতে বাচ্চা নেওয়া একটা রিস্ক ফ্যাক্টর, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং না করানো একটা রিস্ক ফ্যাক্টর, একটানা 10 বছরের বেশি ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেওয়া এটাও একটা রিস্ক ফ্যাক্টর, দেরিতে বাচ্চা নেওয়া, যদি 35 বছর পরে কেউ বাচ্চা নেয় এটাও একটা রিস্ক ফ্যাক্টর। এই আলোচনা যখন চলে আসবে অর্থাৎ রিস্ক ফ্যাক্টর যখন কমে যাবে, এমনিতে আমাদের দেশে কিন্তু ব্রেস্ট ক্যান্সার সংখ্যা কমতে থাকবে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রোগী এবং তার পরিবারের মানসিক ভীতি কাটাতে একজন সার্জনের ভূমিকা কেমন থাকে? খুব ইম্পর্টেন্ট রোল আছে। রোগীরা তো ব্রেস্ট ক্যান্সার হলেই মনে করে ব্রেস্টটা ফেলে দিতে হবে, কিন্তু একজন সার্জন উনি রোগীকে সচেতন করতে পারে, দেখেন ব্রেস্ট ক্যান্সার মানে ব্রেস্ট ফেলে দেওয়া না। রোগীরা কখন ভয় পাবে? যখন সে জানতে পারবে যে ব্রেস্ট ক্যান্সার মানে পুরো স্তন ফেলে দিতে হবে। আসলে ব্যাপারটি তা নয়। এখন কিন্তু অর্গানকে প্রিজার্ভ করার কথা বলা হচ্ছে। আমরা যারা সার্জনরা আমরা বলি যে না, ক্যান্সার মানে পুরো ব্রেস্ট ফেলতে হবে না। যদি এটা আমরা রোগীকে বুঝিয়ে দিতে পারি যে দেখেন ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরো স্তন না কেটেও সার্জারি করা যায়, সেক্ষেত্রে সার্জনের অবশ্যই রোল আছে। রোগীদেরকে সচেতন করতে হবে যে ক্যান্সার মানেই কিন্তু আপনাকে পুরো জিনিসটা ফেলে দেওয়া, মোটিভেট করতে পারে, ইন্সপায়ার করতে পারে। রাইট, মোটিভেট করতে পারে, ইন্সপায়ার করতে পারে, যাতে উনি দ্রুত চলে আসে এবং ওই সার্জারিটাই তার জন্য ওয়েট করছে, যেটা তার ভীতির কারণ, অর্থাৎ ব্রেস্ট ফেলে দিতে হবে। এই ভীতি থেকে তাকে আমরা মুক্ত করতে পারি। সচেতনতা প্রচারণায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সংযুক্ত করা যেতে পারে ম্যাসিভ লেভেলে? ম্যাসিভ, এটা হচ্ছে সবচেয়ে একটা ভাইটাল কোশ্চেন আমাদের দেশের জন্য। দেখেন আমাদের যে মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, ওখানে যদি আমরা একটা ক্যান্সার নিয়ে সচেতনামূলক অ্যাওয়ারনেস যদি আমরা গ্রো করতে পারি ওই লেভেলে, ওই পর্যায়ে, ওই এডুকেশন লেভেলে, তাহলে তখন থেকে কিন্তু সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। এটা আমরা 6 মান্থলি করতে পারি, ইয়ারলিও করতে পারি। সরকারকে আমরা বলতে পারি পাঠ্যপুস্তকে কিছুটা হলেও এই রোগটা সম্পর্কে ধারণা দেন, কারণ জীবনের সবকিছু কিন্তু সুস্থ জীবনের জন্য। আমি একটা জীবন দিলাম, অসুস্থ জীবন দিলাম, সেটা তো আমাদের কারো কাম্য হতে পারে না। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই ইনভলভ করতে হবে, তথ্য দিয়ে, রোগের ধরন দিয়ে, রোগের লক্ষণ দিয়ে, চিকিৎসা পদ্ধতি দিয়ে। তখন থেকেই একটা অ্যাওয়ারনেস তৈরি করা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং এটাকে আরো জোরদার করতে হবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পর্যায়ে। হ্যাঁ, এই যে দেখেন ছোটবেলা পড়াশোনা আমাদের সবারই মনে থাকে, আমরা হাঁটি মাটি এখনো ভুলে যাইনি, অথচ দেখেন পোস্ট গ্রাজুয়েশন করে অনেক কিছু ভুলে গিয়েছি। ছোটবেলার শিক্ষাটা, ছোটবেলার সচেতনতা, ছোটবেলার জ্ঞানগুলো এখন আমরা কিন্তু উতরে বেড়াই। সেজন্য আমি অবশ্যই সাপোর্ট করব আপনার মাধ্যমে, বাংলাদেশ প্রতিদিন, আমরা নারীর মাধ্যমে, যে সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন
যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে এই কার্যক্রমের সাথে ইনভলভ করা যায়, তাহলে কিন্তু আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটা অনেকভাবে কমবে। আরেকটা কথা হলো আর্লি ডিটেকশন হবে। আর আর্লি ডিটেকশন মানে কিন্তু একটা ক্যান্সার রোগীকে 100% কিউরেবল, 100% ডিজিজ ফ্রি লাইফ দেওয়া সম্ভব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মিডিয়া এবং সংবাদ মাধ্যম যদি আমি বলি, তাদের কি কন্ট্রিবিউশন করার জায়গা আছে এবং কি রোল প্লে করার জায়গা আছে এই সচেতনতাটাকে সামনে নিয়ে আসার জন্য, প্রান্তিক পর্যায়ে মানুষদের কাছে নিয়ে যাওয়ার জন্য? তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। ওনারা এই যে আমাদের যারা ডক্টর সোসাইটি আছে তাদের সাথে ওনাদের সাথে আমাদের খুব ক্লোজ একটা রিলেশন তৈরি হয় বিভিন্ন কারণে জাতীয় পর্যায়ে। এই তথ্যগুলা যদি ওনারা আমাদেরকে সাথে নিয়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চান, আমরা ওনাদের সাথে কাজ করতে রাজি আছি। ডক্টররা আমাদেরকে আপনারা ইনভলভ করেন, একটা প্ল্যান করেন কিভাবে তথ্যগুলো গ্রামের প্রান্তিক পর্যায়ে, যে মেয়েটা অশিক্ষিত, পড়াশোনার আলো থেকে বঞ্চিত, তার কাছে কিভাবে তথ্যগুলো দেওয়া যায়। তাই সেই ক্ষেত্রে আমি মনে করব মিডিয়া ভাইদের বোনদের বিরাট একটা অবদান বা গুরুত্বপূর্ণ রোল আছে, জায়গা আছে এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার জন্য বা আর্লি ডিটেকশনের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ইভেন আমরা যে কাপড় চোপড় পরি বা কসমেটিক্স বা আর্টিফিশিয়াল যে আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি, কনজিউম করি, পারফিউম আছে, লোশন আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, এই ধরনের এই পুরো জায়গাটা কতখানি দায়ী? হ্যাঁ, অবশ্যই দায়ী। আমাদের আপনি একটা কথা বলেছেন লাইফস্টাইল, লাইফস্টাইল তো খুবই গুরুত্বপূর্ণ। কি ধরনের খাবার খাচ্ছেন উনি, ওই মাটা কিভাবে তার হাইজিন মেনটেন করছেন, উনি এই রোগটা সম্পর্কে কতটুকু জানেন। আপনি পারফিউমের কথা বললেন, কসমেটিকের কথা বললেন, এগুলো তো একটা টক্সিক ইফেক্ট আছে বডিতে। তা এইগুলা যদি বডি ইমিউনি সিস্টেমকে হ্যাম্পার করে, তাহলে কিন্তু একটা ডিজিজ তার বডিতে অ্যাপিয়ার করতে পারে, এবার সেটা ভয়াবহ ক্যান্সার হতে পারে। সেজন্য এই জিনিসগুলো ব্যবহার করার আগে এদের সাইড এফেক্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের মিডিয়ার ভাইরা বোনেরা কিন্তু হেল্প করতে পারেন যে এই কসমেটিক গুলো ব্যবহার করার আগে যে এগুলার যেটা সাইড এফেক্ট আছে এটা কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়া যেতে পারে, যে যত্রতত্র কসমেটিক যাতে সংগ্রহ করা না হয় এবং ব্যবহার করা না হয়। আমার কেন জানি মনে হচ্ছে এই মুহূর্তে বসে আপনার সাথে কথা বলতে গিয়ে, মিডিয়া আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া যদি আমরা ধরি, এই সচেতন করার জায়গাটা আমরা কিন্তু অনেক বড় রোল প্লে করতে পারি একটা ইন্টিগ্রেটিভ সিস্টেমে। সেটা কিরকম, যদি আমরা প্রত্যেকটা চ্যানেল, অনলাইন, প্রিন্ট মিডিয়ার যদি ছোট্ট ছোট্ট আমরা যদি কালার গুলো যদি আমরা চেনাই যে এটা এই সাইনটা হলো ক্যান্সার, এই সাইনটা ব্রেস্ট ক্যান্সার, এটা আইভিএফ, এরকম করে, যে সেখানে কিন্তু মিডিয়া ডিরেক্টলি কিন্তু ইনভলভ হতে পারছে, তাদের একটা বড় কন্ট্রিবিউশন করার জায়গা আছে। অবশ্যই, এক্সিলেন্ট। এই কালার কোডিং দিয়ে যদি আপনি সচেতন করতে পারেন, এটা কিন্তু মানুষের মনে থাকবে। আর এখন কিন্তু সবাই টিভি চ্যানেল দেখে, আমরাও দেখি, টেলিভিশন না থাকলেও মোবাইলে কিন্তু আছে সবার হাতেই। সো আমার মনে হয় আপনার এই আইডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল প্লে করবে এই ক্ষেত্রে। আমাদের যারা দর্শক শ্রোতা বা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য আপনি এই সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় বা এটা নিয়ে আপনি বিশেষ কোনো কথা বলতে চান কিনা, বার্তা দিতে চান কিনা? জি, আমি অবশ্যই বলবো। আমি কথা বলার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী, যে একটা মহৎ উদ্যোগ তারা নিয়েছেন, যে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ কিভাবে করা যায়, কিভাবে আর্লি ডিটেকশন করা যায়। তা আমি খুবই আজকে নিজেকে খুব গর্বিত মনে করছি যে আমি এমন একটা দেশের নাগরিক, যে আমরা এমন একটা পর্যায়ে এসেছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, যেটাকে প্রতিরোধের জন্য আমরা একসাথে নেমেছি। ডাক্তার তো আছেই, আমাদের সাথে মিডিয়া কর্মের ভাইরাও এসেছে এই বিষয়টা নিয়ে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। দর্শকদের ক্ষেত্রে আমার একটাই অনুরোধ থাকবে যে দেখেন, ক্যান্সারকে ভয় পাবেন না। আগে বলা হতো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু আমরা বলি নো, ক্যান্সার হ্যাজ দ্য অ্যান্সার। অ্যান্সারটা কখন দিতে পারি? যদি সেটা আর্লি স্টেজে ধরা পড়ে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের উদ্দেশ্য একটাই, যে ক্যান্সার আর্লি ডিটেকশন কিভাবে করা যায়, মানুষের মধ্যে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিভাবে আমাদের মা বোনেরা এই বিষয়টাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য উৎসাহ পায়। তা এই বিষয়গুলো মাথায় রাখবেন, খাদ্য অভ্যাসগুলো সঠিকভাবে মেনে চলবেন, লাইফস্টাইলগুলো সুস্থ স্বাভাবিক করার চেষ্টা করবেন। আর হচ্ছে নিজের সেলফ অ্যাওয়ারনেস, আপনার মধ্যে একটা সচেতনতা তৈরি করবেন যে এই ধরনের কোনো কিছু যদি আপনার মনে হয়, এনি টাইপ অফ অ্যাবনর্মালিটি, যখন আপনি বুঝতে পারবেন, ইউ শুড মাস্ট কাম টু ইউর ফিজিশিয়ান অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে কিন্তু আমরা এই মরণ ব্যাধি ক্যান্সার থেকে আমাদের মূল্যবান ভাইটালস লাইফকে রক্ষা করতে পারবো এবং আমাদের মা বোনেরা সুস্থ জীবনযাপন করতে পারবেন।
একজন মা একজন পরিবারের খুঁটি, এবং উনি যদি সুস্থ থাকেন বাচ্চা কাচ্চারাও সুস্থ থাকবে। সুস্থ পরিবার, সুস্থ সমাজ, সুস্থ দেশ, সুস্থ পৃথিবী। আমার এইটুকুই মেসেজ যে আপনারা একটু সচেতন হন, যাতে আমরা আর্লি ডিটেকশন করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিগুলো থেকে মা বোনকে রক্ষা করতে পারি, যাতে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতাই কমে যায়, আর যদি সেটা থেকেও যায় যাতে আমরা আর্লি ডিটেকশন করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী এই সংগঠনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা আশা করি নিশ্চয়ই উপকৃত হবেন। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।